হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ কিন্তু আমরা আলোচনা করছি আর একটা নতুন শিফট নিয়ে। রেলওয়ে বিগত বছরে গ্রুপ ডির যে ম্যাথগুলো পড়েছে, যেগুলো টাফ, সেগুলো আজকে এরকম একটা টাফ শিফট আমি রেখেছি। আজকে শিফট একটু টাফ, আমি বেছে বেছে তোমাদের টাফ শিফট রেখেছি। একদিন তোমাদের সহজ, একদিন তোমাদের টাফ শিফট রাখবো, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কোন কোন শিফটে কেমন কেমন পড়েছে। ঠিক আছে, এটা তোমাদের আগের দিন তোমাদের হয়তো আমার খেয়াল নেই কোন মাসে করিয়েছিলাম। এটা তোমাদের ডিসেম্বর মাসের পড়ছে, 6-12 ডিসেম্বর 2018-তে এটা, এবং এটা ফার্স্ট শিফটের প্রশ্ন, ওই জন্য প্রশ্নটা বেশ ভালো প্রশ্ন আছে। ঠিক আছে, তো চলো আমরা প্রথম প্রশ্ন আলোচনা করে নিই। প্রথমেই তোমাদের ম্যাথ ছিল এই প্রশ্নে, এবং প্রশ্নের ম্যাথটা খুবই ভালো ম্যাথ। ঠিক আছে, এটা এজের ওপর অঙ্ক, অর্থাৎ বয়সের ওপর অঙ্ক। ঠিক আছে, মাতা এবং কন্যা, আমরা পিতা পুত্রের বয়সে বলি, কিন্তু মাতা এবং কন্যার বয়সের ওপর অঙ্ক এটা। ওকে, তো চলো এখানে কি বলেছে দেখো। বলেছে বর্তমান থেকে, এই হচ্ছে আমাদের বর্তমান, আমি ডাকটা টানলাম। বর্তমান থেকে বলছে 6 বছর পিছিয়ে গেলে, বর্তমান থেকে তুমি যদি 6 বছর পিছিয়ে যাও, তাহলে বলেছে এ মাদার্স এজ ওয়াজ 6 টাইমস হার ডটার্স এজ। একজন মায়ের বয়স তার কন্যার বয়সের 6 গুণ, যদি তুমি বর্তমান থেকে 6 বছর পিছিয়ে যাও। ঠিক আছে, এই যে আমি লাইনটা দিয়েছি, এই লাইনটাকে আমি বলছি বর্তমান। কি বলছি আমি লাইনটাকে বলছি বর্তমান। ঠিক আছে, এই যে লাইনটা আমি এই যে বক্সে টেনে দিচ্ছি, এটা হচ্ছে বর্তমানকাল। বর্তমান থেকে তুমি 6 বছর পিছিয়ে গেলে মায়ের বয়স কন্যার বয়সের হয় 6 গুণ। এখান থেকে আমি দেখতে পাচ্ছি মায়ের বয়স আর কন্যার বয়সের মধ্যে আমি একটা অনুপাত পাচ্ছি, সেটা হচ্ছে 6:1। ক্লিয়ার হচ্ছে? এই হচ্ছে মাদার্স এজ, এ হচ্ছে ডটার্স এজ। কত? 6:1। ওকে, ডটার মানে কন্যা, এটা তো জানো সবাই। নেক্সট হচ্ছে বলছে 3 ইয়ার হেন্স। 3 ইয়ার হেন্স মানে কি? 3 বছর পরে, অর্থাৎ এখন থেকে 3 বছর যদি তুমি ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, এটা মাইনাসে যাচ্ছ, এটা প্লাসে যাচ্ছ। ঠিক আছে, আমি মাইনাস প্লাসে দিচ্ছি না, কারণ এখানে যোগ করতে হবে, তখন তোমরা মাইনাস প্লাস ভেবে তোমরা মাইনাস করে দিয়ে -3 করে দেবে। ঠিক আছে, সেটা সম্ভব নয় এখানে, ওই জন্য আমি মাইনাস প্লাস দিচ্ছি না। তো 6 বছর পিছিয়ে গেলে ওটা হয়, 3 বছর এগিয়ে গেলে কি হয়? ডটার উড বি 1/3 অফ হার মাদার্স এজ, অর্থাৎ মায়ের বয়সের 3 ভাগ হচ্ছে কন্যার বয়স। মায়ের বয়সের 3 ভাগ হচ্ছে কন্যার বয়স। এখান থেকে আমরা মা এবং কন্যার মধ্যে একটা রেশিও পাচ্ছি, সেটা হচ্ছে মাদার ইজ টু ডটার। আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 3:1। ঠিক আছে, এখান থেকে আমরা রেশিও পাচ্ছি। তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এই রেশিওটা কি ঠিকঠাক আছে? আমি তো দেখতে পাচ্ছি ঠিকঠাক নেই। কেন ঠিকঠাক নেই বলছি? একটাই কারণে বলছি, দেখো 6 বছর পিছিয়ে গেলে মায়ের বয়স বলছে 6, আর 3 বছর এগিয়ে গেলে মায়ের বয়স বলছে 3। কিন্তু যত বছর এগোয় তত তো বয়স বাড়ে। 2012-তে যা বয়স তোমার ছিল, 2020-তে কি তোমার তাই বয়স আছে? ডেফিনেটলি নয়। কিন্তু এখানে তো তার মানে রেশিওটা ঠিক নেই, ঠিক করতে হবে রেশিওটা। অতীতে মায়ের বয়স বেশি আর বর্তমানে মায়ের বয়স কম, বা ভবিষ্যতে মায়ের বয়স কম, এটা তো হতে পারে না। আমরা ঠিক করব। ঠিক করার জন্য আমরা কী করব? 3 আর 1-এর ডিফারেন্স নেবো। কত হবে? 2। সেই 2 দিয়ে ওপরটাকে আমরা গুণ করব। 6 আর 1-এর ডিফারেন্স নেব, সেটা হচ্ছে 5। 5 দিয়ে আমরা নিচেরটাকে গুণ করব, অর্থাৎ একটার বলতে পারো ডিফারেন্স দিয়ে অপরটাকে গুণ করছি আমরা। তাই করলে আমাদের এখানে রেশিও কী আসছে? আমাদের কার্যকারী রেশিও এখানে আসছে 12:2। আর এখানে আমি একটু উপরে করছি, এখানে তোমাদের আসছে 5-3-15 তোমাদের 5-1-5। এবার দেখতে পাচ্ছ আমাদের ঠিকঠাক আছে, অর্থাৎ আগে বয়স 12 ছিল, এখন বয়স 15, বয়স বেড়ে গেছে। কন্যার বয়স দেখো, আগে বয়স কন্যার ছিল 2 ইউনিট, এখন কন্যার হয়েছে 5 ইউনিট। যত ভবিষ্যতে যাবে তত বয়স বাড়বে, ঠিকই আছে। কিন্তু এখানে তুমি বয়সের মানে বছরের ডিফারেন্স কত পাচ্ছ? 6 + 3 = 9 বছরের ডিফারেন্স পাচ্ছ। কিন্তু রেশিওতে কত পাচ্ছ? দেখো দুজনেরই তুমি 3 করে ডিফারেন্স পাচ্ছ। কত পাচ্ছ তুমি? 3 করে ডিফারেন্স, অর্থাৎ এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 9 বছর। ঠিক আছে, এই 3 ইউনিটের ভ্যালু যদি 9 বছর হয়, তাহলে 12 ইউনিট, অর্থাৎ মায়ের আগে বয়স কত ছিল? 6 বছর আগে, এখন থেকে 6 বছর আগে, বর্তমান থেকে 6 বছর আগে মায়ের বয়স কত ছিল? 36 বছর। 3 ইউনিটের ভ্যালু যদি 9 হয়, 1 ইউনিটের ভ্যালু 3 হবে, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত হবে? 36 হবে। তাহলে এখন থেকে 6 বছর আগে মায়ের বয়স ছিল 36। তোমাদের জিজ্ঞেস করছে মায়ের কারেন্ট এজ, অর্থাৎ বর্তমান বয়স কত। তাহলে 6 যোগ করে দেবো। 6 বছর আগে যদি 36 হয়, 6 বছর পরে কত হবে? 36 যোগ হবে, অর্থাৎ 42 বছর বয়স হয়ে যাবে। এখানে অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ 42 আছে। ঠিক আছে, আমি নেক্সট দিন তোমাদের এডিট করে এই অপশানগুলো ঢেকে দেবো, আজকে পারিনি, রিয়েলি সরি। ঠিক আছে, নেক্সট দিন এটা করে দেবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, আস্তে আস্তে সব এগোচ্ছি। ওকে, এখানে তোমাদের বাংলা করে কিন্তু বুঝিয়ে দিলাম, এটা একটা খুব টাফ কাজ, এই বাংলা করে বোঝানো, এটা সত্যি খুব টাফ কাজ। ঠিক আছে, তো আমি সেটা করে দিচ্ছি তোমাদের জন্য। ওকে, আর প্রসেসটা তো বলেই দিলাম। ঠিক আছে, চলো নেক্সট পরে অঙ্কে যাবো। ওকে, নেক্সট পরে অঙ্ক আছে, এটাও খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, এখানে তোমাদের বলেছে যে অ্যাকচুয়ালি যে
কৃষক, তোমরা জানো যে ধরো আলু আলু যদি আমরা কৃষকের কাছ থেকে ডিরেক্ট কিনি তাহলে অনেক কম দামে কিন্তু সেটা আমরা পাই। চাষির কাছ থেকে যখন আমরা ডিরেক্ট কোনো জিনিস কিনি সেটা কিন্তু অনেক কম দামে পাই, সেটা অনেক হাত ঘুরে আমাদের কাছে আসে, যার ফলে জিনিসের দাম বেড়ে যায়। ঠিক আছে, এটা সম্পর্কে সবারই মানে আইডিয়া আছে। ঠিক আছে, যেমন পেঁয়াজের দাম এত বাড়ে কেন? ঠিক আছে, কারণ পেঁয়াজ চাষির কাছ থেকে হিমঘরে যাচ্ছে, অর্থাৎ গাড়ি খরচ, পেট্রোল খরচ, হিমঘরের খরচ, হিমঘরের কর্মচারীদের খরচ, সব মানে সব কিছুর উপর লভ্যাংশ রাখার পরে ওই হিমঘরের মালিক কী করছে, ওটা আবার ফার্দার ডিস্ট্রিবিউট করছে। সেটা আসছে তোমাদের যে রিটেলার, অর্থাৎ যাকে তোমরা মুদির দোকান বলো, সেই দোকানির কাছে আসছে, সেখান থেকে আমরা ডিরেক্ট কিনছি। এত হাত ঘুরে বলে কি হয়, জিনিসটার দাম বেড়ে যায়। এই অঙ্কটা এই কনসেপ্টের ওপর, ওই জন্য এত কথা বললাম, নইলে বলতাম না। ঠিক আছে, এই অঙ্কটায় কী বলেছে একজন চাষি যে জিনিসটা উৎপন্ন করছে সেটা প্রথমে একজনের হাতে যাচ্ছে, সে কী করছে, সে লাভ রাখছে। কত পার্সেন্ট লাভ রাখছে? সে 10% লাভ রাখছে। ঠিক আছে, এটা বলা আছে এই যে। পরে তার থেকে আরেকজনের হাতে যাচ্ছে, সে কত পার্সেন্ট লাভ রাখছে? সে 20% লাভ রাখছে। তারপর আবার তার থেকে আরেকজনের কাছে যাচ্ছে, সে কত পার্সেন্ট লাভ রাখছে? সে 30% লাভ রাখছে। তারপর তার থেকে আরেকজনের কাছে যাচ্ছে, সে কত পার্সেন্ট লাভ রাখছে? এই যে ফাইনালি দ্য সেলার কিপস আ প্রফিট। সেলার মানে মুদির দোকান, যার কাছ থেকে আমরা কিনি, সে কি প্রফিট রাখছে? সে 15% প্রফিট রাখছে। তো বলেছে তাহলে ক্রেতার কাছে যখন যায় তখন সেই দামটা কত পার্সেন্ট বেড়ে যায়, এইটাই তোমাকে বলেছে। ঠিক আছে, ক্রেতার কাছে যখন যাচ্ছে ফাইনালি, এই হচ্ছে ক্রেতা, করা ফলাইকার বলে আমি দিয়ে দিচ্ছি, এই ক্রেতা, এই হচ্ছে কৃষক, এখান থেকে ওখানে গেছে, তাহলে কতটা দাম বেড়েছে, কত পার্সেন্ট দামের ইনক্রিজ হয়েছে ফাইনালি শেষ পর্যন্ত, এটাই তোমাকে এখানে এই অঙ্কটাতে বলেছে। ওকে, ক্লিয়ার? একদম বাংলা বলে দিলাম। ঠিক আছে, দেখো লাইন বাই লাইন বাংলা করার থেকে বুঝিয়ে দিচ্ছি, এটা মনে হয় বেটার হবে তোমাদের, মানে তোমরা বুঝতে পারবে যে এই ধরনের অঙ্ক বললে এইভাবে করতে হয়। ঠিক আছে, তো এখানে আমরা কী করব, এখানে আমরা দেখছি 10%। প্রথম 10% মানে কি? 10% মানে 1/10, 10% মানে 1/10, অর্থাৎ 10 টাকায় 1 টাকা বাড়ছে, তাহলে বেড়ে কত হচ্ছে, সেটা 11 টাকা। দাম কত বেড়েছে? 10 টাকায় 1 টাকা বাড়ছে, এই 10-এ ওপরের 1 বাড়ছে। 20% মানে কি? 20/100, 20/100 মানে কি? কাটাকুটি করলে কথায় 1-এর 5, মানে 5 টাকায় 1 টাকা বাড়ছে, অর্থাৎ 5 টাকা বেড়ে 6 টাকা হচ্ছে। তারপরে 30% মানে কি? 3-এর 10, 10 টাকায় 3 টাকা বাড়ছে, বেড়ে কত হচ্ছে? 13। 15% মানে কি? 15/100, মানে 5 দিয়ে কাটলে 3-এর 20, অর্থাৎ 20 টাকায় কত হচ্ছে, সেটা 23 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই তোমাদের হয়েছে। যদি কাটাকুটি করার দরকার কাটাকুটি করে নাও, নাহলে ডিরেক্ট ক্রসে গুণ করো, ক্রসে কাটাকুটি করে নাও। কত হচ্ছে তোমাদের? 2 3-এ 6, আর এখানে 5। আর কিছু কাটাকুটি যাবে? আর কিছু যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি তোমরা ওপর নিচে ক্রসে মানে ওপর নিচে গুণ করলে কত হচ্ছে? এখানে দেখতে পাচ্ছ 5,000 টাকা হচ্ছে। ঠিক আছে, এটা গুণ করা সোজা গেল, কিন্তু এটা গুণ করা টাফ। এখানে তুমি দেখতে পাচ্ছ যে জাস্ট মিনিট, যে আমরা এক কাজ করি, চালাকি করে আমরা 23 × 13 করি, তাহলে 23 × 20, 23 × 20 হচ্ছে 260। ঠিক আছে, 13 2 × 26, তাহলে 260 আর 3, তার মানে 299। ঠিক আছে, 299 হলো, ইন্টু 3 করলে কত হয়? 600 আর 270, অর্থাৎ 870। 870 আর 27, 870 আর 27, 897 হচ্ছে তোমাদের। ইয়েস, 897 ইন্টু তোমাদের 11 হচ্ছে। ঠিক আছে, এই তোমাদের হয়ে গেল। তো করো এখানে, তাহলে এখানে তোমাদের কত হচ্ছে দেখো, তোমাদের 11 দিয়ে গুণ তো আমি শিখিয়েছিলাম, ডব্লিউসি পোর্টালেও বলেছিলাম। প্রথমে 7 লেখো, তারপর 7 আর 9 যোগ করো, কত হচ্ছে? 16, 16 6, হাতে 1 থাকলো। 8 আর 9 যোগ করো, 17, 17 আর 1 কত হচ্ছে? 18, হাতে 1 থাকলো, 18 আর 1 9 হয়ে গেল। অর্থাৎ দেখতে পাচ্ছ যেটা তোমাদের 5,000 টাকা ছিল কৃষকের কাছে, সেটা আমাদের কাছে আস্তে আস্তে তার দাম বেড়ে কত হয়েছে? 9,887 টাকা হয়েছে। তাহলে দাম বেড়েছে কত? 5,000 ছিল, হয়েছে 9,887, অর্থাৎ 4,887 না, সরি 67 টাকা। তো 4,867 টাকা তোমাদের বেড়েছে। কতই বেড়েছে? 5,000 টাকায়। 100 কত বাড়বে? কারণ পার্সেন্টেজ মানে আমরা 100ই বুঝি। ঠিক আছে, এটা কাটলো, তাহলে কত আসছে তোমাদের? 97.34% তোমাদের এখানে অ্যান্সার চলে আসবে। দিস অপশন ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা, পরের অঙ্কটা বলেছে 173 মিটার লম্বা একটা ট্রেনের 727 মিটার লম্বা একটা ব্রিজ অতিক্রম করতে 40.5 সেকেন্ড সময় লাগে, তো ট্রেনের গতিবেগ কত জিজ্ঞেস করেছে। তো আগে দুটো অঙ্ক সোজা ছিল, এটা মানে কঠিন ছিল, এটা একটু টাফ, মানে সোজা। এখানে বলছে 173, আর তোমাদের বলছে 727, আর নিচে তোমাদের বলছে 40.5। কেন এটা করলাম? আমরা জানি ডিস্ট্যান্স বাই স্পিড টাইম করলে এখানে, কারণ ডিস্ট্যান্স বাই টাইম করলে আমরা কী পাই? স্পিড পাই। এখান থেকে দেখতে পাচ্ছ 900 বাই তোমাদের আসছে 40.5,
এবার দেখো এটা মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে, কারণ ওপরে সব মিটার আছে, নিচে সেকেন্ড আছে। তো আমরা কী করবো, এটাকে 18/5 দিয়ে গুণ করে দিলে আমার এটা কিলোমিটার পার আওয়ারে চলে যাবে, কারণ আমাদের সব অ্যান্সারগুলো দেখতে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখো এখানে সব অ্যান্সারই তুমি দেখতে পাচ্ছ যে 5-এর মাল্টিপ্লিল হচ্ছে, ফলে আমরা এইভাবে অ্যান্সারটাকে বার করতে পারবো না, আমাদের করতে হবে আর্টিস্ট করতে পারো, ডিজিটাল সাম লাগাতে পারো। ঠিক আছে, তো আমরা নর্মালি করে দিই। ওপরে 0 যাচ্ছে, তখন এখান থেকে পয়েন্ট উঠছে, এখানে তোমাদের হচ্ছে 1800, 5 18 90 1800। এখানে তোমাদের হচ্ছে এটা তোমাদের যদি আমি কাটি, এটা তোমাদের চলো এটা ওকে, চলো এটা 9 দিয়ে কাটি, এটা হচ্ছে তোমাদের 200, আর নিচে হচ্ছে তোমাদের 4 নং 36, 5 নং 45। ঠিক আছে, এটা ফার্দার কাটছে 9, এটা 2, এটা দিয়ে রেখে কাটছে, মানে 40, 40 × 2 করলে তোমাদের হচ্ছে 80, অর্থাৎ এখানে 80 কিলোমিটার পার আওয়ার তোমাদের এখানে অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন। তোমাদের বলেছে যে দ্য রেশিও অফ 5 অ্যাঙ্গেলস অফ পেন্টাগন, পেন্টাগন মানে কি পঞ্চভুজ। ঠিক আছে, পেন্টাগন মানে হচ্ছে তোমাদের পঞ্চভুজ। তো পঞ্চভুজের 5টা কোণের এখানে অনুপাত দেওয়া আছে, 2:3 অনুপাত 4 অনুপাত 4 অনুপাত 5 তোমাদের দেওয়া আছে। টোটাল দেখতে পাচ্ছ 4 আর 4 8, আর 2 10, আর 3 13, আর 5 হচ্ছে 18। তো 18 ইউনিট হচ্ছে টোটাল। ঠিক আছে, টোটাল যে কোণের যে পরিমাপ সেটা হচ্ছে 18 ইউনিট। আর আমরা জানি একটা পঞ্চভুজের টোটাল কোণের পরিমাপ হয় 540। এটা যারা জানো না তারা এটা শুনে নাও, ইম্পর্টেন্ট খুব। একটা পঞ্চভুজের যে 5টা কোণ থাকে তার যোগফল কত হয়, 540। আর এখানে সেটাই আমাদের রেশিওতে কত বেরিয়েছে, টোটাল 18। তো তোমাদের বলেছে সবথেকে বড় কোণটার ভ্যালু কত হবে। ঠিক আছে, সবথেকে বড় কোণটার ভ্যালু কত হবে, পেন্টাগন মানে কি পঞ্চভুজ। তো সবথেকে বড় কোণটার ভ্যালু এখানে কী হচ্ছে, 18 ইউনিটের ভ্যালু যদি 540 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে তোমাদের 30। আর সবথেকে বড় কোণটা হচ্ছে 5 ইউনিট, কারণ সবথেকে বড় ওটারই ভ্যালু আছে। তাহলে 5 × 30 মানে 150 ডিগ্রি, এটাই তোমাদের অ্যান্সার হবে। এইটা তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরেরটায় চলো। ইম্পর্টেন্ট কী কনসেপ্ট বললাম, পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি কত হয়, 540 ডিগ্রি কিন্তু তোমাদের হয়। পরেরটায় চলো। আচ্ছা পরের অঙ্কটা, এখানে তোমাদের বলেছে যে যদি এইটাকে, ঠিক আছে, এই যে যেটা লেখা আছে এখানে, 3x² প্লাস ax প্লাস 12, এটা লেখা আছে। যদি এটাকে যদি x-3 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজিত করা যায়, ঠিক আছে, যদি 3x² প্লাস ax, ঠিক আছে, 3x² প্লাস ax প্লাস 12কে যদি x-3 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজিত করা যায়, তাহলে এই a এর ভ্যালু জিজ্ঞেস করেছে। এক্ষেত্রে আমরা কী করবো, এই দুটোকে =0 ধরে নেবো। ঠিক আছে, এটাই দ্বিঘাত সমীকরণ নিয়ম। এই এত বড় রাশিটাকে, যেটা 3x² প্লাস ax প্লাস 12, এটাকে যদি এই x-3 দিয়ে বিভাজিত করা যায়, তার মানে x-3 হচ্ছে এর উৎপাদক। তো আমরা উৎপাদক বিশ্লেষণের সময় কী জানি, =0 বেরোয়, ওই জন্য দুটোকে আমরা 0 ধরে নিই। তাই x এর ভ্যালু কী হয়, তোমাদের 3 এসে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার x এর ভ্যালু এই ইকুয়েশনটা পুট করো, বা 3x² মানে কি 3 × 9 হবে, প্লাস ax মানে 3a হবে, প্লাস এখানে 12, সেটা সমান এখানে কী আছে, 0। বা আমরা দেখতে পাচ্ছি 3 এর ভ্যালু এখানে কী আসছে, -39 আসছে। এখান থেকে এটা কাটো, তাহলে কত আসছে, 13, অর্থাৎ এর ভ্যালু কী আসছে এখানে, -13 আসছে। ঠিক আছে, তো এটাই তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আচ্ছা পরেরটায় চলো। আচ্ছা আর একটা বয়সের অঙ্ক, এখানে বলেছে যে দুজন ব্যক্তির বয়সের রেশিও হচ্ছে 5:7। ঠিক আছে, দুজন ব্যক্তি আছে, ধরে নাও একজন এ একজন বি, দুজনের বয়সের অনুপাত কত বলেছে, 5:7 বলেছে। ঠিক আছে, তারপর বলছে দেয়ার এজেস ওয়ার ইন দ্য রেশিও, অর্থাৎ 18 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, এই A:B এরই বয়সের অনুপাত ছিল হচ্ছে 8:13। কত ছিল, 8:13। তো তোমাদের বলেছে তাদের বর্তমান বয়স কত। তো একটা জিনিস ভাবো তুমি, যে এখন তার বয়স 5 ইউনিট আর আগে ছিল 8 ইউনিট, হতে পারে কখনো? এটা হতে পারে না, অর্থাৎ রেশিও ঠিকঠাক নেই। আমি আগেই অঙ্ক করার সময় তোমাদের বলেছি যে অতীতে বয়স বেশি ছিল, এটা কখনোই হতে পারে না। ঠিক আছে,
তা 18 বছর আগে বলেছে বয়স 8 ইউনিট ছিল, সেটা হতে পারে না। তো এর জন্য আমরা কী করবো, রেশিওটাকে ঠিক করবো। ঠিক করার উপায় হচ্ছে এ দুটোর যে ডিফারেন্স সেটা নিয়ে ওপরে গুণ করা। তো এই দুটো ডিফারেন্স কত, 8 আর 13 ডিফারেন্স হচ্ছে 5, আর ওপরের যেটা ডিফারেন্স হচ্ছে 5 আর 7-এর ডিফারেন্স 2, সেটা দিয়ে নিচেরটাকে গুণ করা। কত হচ্ছে তোমাদের 2 দিয়ে আমি গুণ করে দেবো, ঠিক আছে। তো এখানে আসছে কত দেখতে পাচ্ছ, 5 5-এ 25 ইস টু 5 7-এ 35 আসছে ওপরেরটা। আর নিচেরটা কত আসছে, 8 2 কোনো 16, সরি 8 2 কোনো 16, এখানে আসছে 26। তো তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি 8 বছর আগে বয়স কমে গেছে এই যে, আর এখন বয়স দেখতে পাচ্ছ 25:35, আগে বয়স ছিল 16:26, ঠিক আছে। এখানে দেখো কত ইউনিট কমেছে। তো ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছ তুমি প্রত্যেকটায় দুটো ক্ষেত্রেই তুমি দেখতে পাচ্ছ 9 ইউনিট করে তোমার কমে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে 18 বছর বলেছে, তাহলে এই 9 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমাদের 18 ইয়ার, ঠিক আছে। আমাদের বয়স বার করতে বলেছে, তো 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 18 ইয়ার। তা তোমাদের কি বলেছে যে তাদের কারেন্ট বয়স কত হবে, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 2 ইয়ার, তাহলে 25 ইউনিটের ভ্যালু হবে 50 বছর, আর 35 ইউনিটের ভ্যালু হবে তোমাদের 70 বছর, ঠিক আছে। অর্থাৎ অ্যান্সার তোমাদের এটা হবে। 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয়, 25 ইউনিটের ভ্যালু কী হয়, 25 × 2 অর্থাৎ 50 বছর। 35 ইউনিটের ভ্যালু কী হয়, 25 × 2 অর্থাৎ 70 বছর, ঠিক আছে। এটা তোমাদের অ্যান্সার হবে। ওকে, বয়সের ডিফারেন্সের যে ব্যাপারটা এটাকে এইভাবে করতে হয়। নেক্সট চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন এখানে বলেছে 132 × 16 ভাগ 2-এর কিউব। দেখো প্রথমে আমরা জানি বদমাস রুল অনুযায়ী আমাদের ভাগ করতে হয় ফার্স্টে, ঠিক আছে, তারপর আমাদের গুণ, তারপরে আমাদের যোগ, তারপরে আমাদের বিয়োগ লাস্টে, ঠিক আছে। তো 2-এর কিউব মানে হচ্ছে 8, 8 দিয়ে 16কে ভাগ করলে হচ্ছে 2, ঠিক আছে। তো 32 × 2 করলে কত হচ্ছে 4 26, তাহলে প্লাস এখানে 4, অর্থাৎ অ্যান্সার তোমাদের কী আসছে 268, এখানে অ্যান্সার আসছে, ঠিক আছে। পরেরটায়, আচ্ছা পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে এখানে 100 জন স্টুডেন্টের একটা ক্লাসিফিকেশান দেওয়া আছে, মানে শ্রেণীবিভাগ দেওয়া আছে, তারা কে কত নম্বর পেয়েছে ইংরাজি আর ম্যাথে, তার উপর এটা ডাটা ইন্টারপ্রিটেশনের উপর আমি তোমাদের ক্লাস করাবো। প্রত্যেকটা রেলওয়ে গ্রুপ ডিতে প্রায় 2-3টে করে ডাটা ইন্টারপ্রিটেশন পড়েছে, কখনো কোনো শিফটে যদি খুব হার্ড হয় সেই শিফটে তাহলে একটা করে ডাটা ইন্টারপ্রিটেশন পড়েছে। কী বললাম আমি, ইজি শিফটগুলোতে 2-3টে করে ডাটা ইন্টারপ্রিটেশন পড়েছে, মানে এরকম ছক করে দিয়েছে, তার থেকে অ্যান্সার বার করতে বলেছে। আর যখন খুব শিফট হার্ড হয়েছে তখন মিনিমাম 1 কি 2টো করে ডাটা ইন্টারপ্রিটেশন পড়েছে, কিন্তু প্রত্যেকটা শিফটে অন্তত 1টা করে অন অ্যান অ্যাভারেজ ডাটা ইন্টারপ্রিটেশন দেখাই গেছে। ফলে ডাটা ইন্টারপ্রিটেশনের উপরে আমি তোমাদের ক্লাস করাবো, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, বলছে মার্কস আউট অফ 50, অর্থাৎ 50-এর মধ্যে মার্কস আছে, ঠিক আছে। সাবজেক্ট আছে ইংরাজি এবং ম্যাথ, এবং ওভারঅল অ্যাভারেজে এই হচ্ছে মার্কস আছে। 100 জন টোটাল স্টুডেন্টস আছে, বুঝতেই পারছো টোটাল 100 জন স্টুডেন্টস আছে, ক্লিয়ার হয়েছে। তো এখানে তোমাদের 40 এবং তার ওপরে পেয়েছে ইংরাজিতে 23 জন। আগে তোমাদের বলে দিচ্ছি, কিন্তু এত পরীক্ষার সময় দেখার দরকার পড়বে না, কোশ্চেন দেখে উত্তর করতে হবে তোমাদের, প্রথম যারা করছো তাদের জন্য। 30 এবং তার উপরে পেয়েছে ইংরাজিতে 26 জন, 20 এবং তার উপরে পেয়েছে ইংরাজিতে 70 জন, 10 এবং তার উপরে পেয়েছে ইংরাজিতে 90 জন, এবং টোটাল 0 এবং তার উপরে পেয়েছে ইংরাজিতে 100 জন, কারণ ওভারঅল তো 100 জনই আছে, ঠিক আছে। ওই জন্য লাস্টের যে প্যারাটা এটা না দেখলেও চলবে তোমাদের, ঠিক আছে। এবার ম্যাথে দেখো, ম্যাথে 40 এবং তার ওপরে পেয়েছে 15 জন, 30 এবং তার ওপরে পেয়েছে 26 জন, 20 এবং তার ওপরে পেয়েছে 75 জন, 10 এবং তার ওপরে পেয়েছে 90 জন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অন অ্যান অ্যাভারেজ ইংলিশ এবং ম্যাথে অন অ্যান অ্যাভারেজ 40 এবং তার ওপরে পেয়েছে 19 জন, 30 এবং তার ওপরে পেয়েছে 31 জন, 20 এবং তার ওপরে পেয়েছে 80 জন, 10 এবং তার ওপরে পেয়েছে 93 জন, ঠিক আছে। ওভারঅল তো 100ই হবে, কারণ টোটাল তো 100 জনই আছে, ঠিক আছে। তো ইংলিশ এবং ম্যাথে অন অ্যান অ্যাভারেজ এই, শুধু ইংলিশে এই, ম্যাথে এইভাবে তোমাদের এখানে ভাগ করে দেওয়া আছে। এবার তোমাদের প্রশ্ন কী বলেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রদের মধ্যে ডিফারেন্স কত, বিয়োগফল কত, কোন ছাত্রদের মধ্যে। 2 টাইপের ছাত্র এখানে বলা হয়েছে, একজন যাদের 20 পেয়ে যারা পাশ করেছে ইংরাজিতে, 20 বা তার ওপরে, ঠিক আছে। এখানে 20 অ্যাজ কাট আপ মানে কি 20 পেয়ে যারা ইংরাজিতে পাশ করেছে, অর্থাৎ ইংরাজিতে যারা 20 পেয়ে পাশ করেছে তাদের সাথে যারা অন অ্যান অ্যাভারেজ 20 পেয়ে পাস করেছে, ঠিক আছে। অর্থাৎ অ্যাভারেজে যারা 20 পেয়ে পাস করেছে তাদের সাথে এই 2 টাইপের স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স কত। তো অন অ্যান অ্যাভারেজ 20 পেয়ে পাস করেছে কতজন, দেখতে পাচ্ছি এখানে 80 জন। আর অন অ্যান অ্যাভারেজ ইংরাজিতে 20 পেয়ে পাস করেছে কতজন, দেখতে পাচ্ছ 70 জন।
তো 80 আর 70-এর মধ্যে বিয়োগফল হচ্ছে 10, এটাই তোমাদের উত্তর হবে। ঠিক আছে, ভীষণ ইজি হয়, কিন্তু এই ডাটা পড়তে গিয়ে অনেকে টাইম যায়। এই ধরনের টাইপের ম্যাথগুলো দেওয়া হয় এই কারণেই, যাতে তোমাদের টাইমটা খাওয়া যায়। ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু না পরীক্ষার সময়। ওকে, দেখো কিচ্ছুই নেই, কিন্তু বলেছে অ্যাভারেজে 20 পেয়েছে যারা, তারা কতজন, তারা হচ্ছে 80, তাদের সাথে ইংরেজিতে যারা 20 পেয়েছে তারা হচ্ছে 70, তাদের মধ্যে ডিফারেন্স কত, তো 10 ডিফারেন্স, এটাই উত্তর হবে। ঠিক আছে, তো নিচে তোমাদের 10 এখানে অ্যান্সার আছে, দেখে না, এই যে 10 অ্যান্সার আছে। ওকে, চলো নেক্সট পয়েন্টটা। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, বলছে সাম অফ মানি ইজ ডিভাইডেড বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এর মধ্যে কিছু টাকা ভাগ করে দেওয়া হয়েছে। কী অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে? 17:25 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার যদি বি একে 5 টাকা দিয়ে দেয়, দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে। ধরো তোমার কাছে 25 টাকা আছে, তোমার ভাইয়ের কাছে 20 টাকা আছে, তুমি তোমার 5 টাকা ভাইকে দিচ্ছ, তারপরে তোমার কাছে 20 টাকা হয়ে গেল, তোমার ভাইয়ের কাছে 25 টাকা হয়ে গেল, কিন্তু ওভারঅল কি চেঞ্জ হলো? এখানেও দেখো তোমার 45 টাকা আছে, এখানেও দেখো তোমার 45 টাকা আছে। ঠিক আছে, অর্থাৎ 45 কিন্তু চেঞ্জ হলো না, ওভারঅল কিন্তু টাকা চেঞ্জ হলো না, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এই কনসেপ্টের উপর অঙ্কটাকে করব। এবার কি বলছে দেখো, এ ইস টু বি কত আছে তোমার? 17:25 আছে। ঠিক আছে, যদি বি একে 5 টাকা দিয়ে দেয়, তখন অনুপাত কি দাঁড়াচ্ছে? অনুপাত দেখতে পাচ্ছ, নতুন অনুপাত এখানে বলেছে 3:4, 3:4। ঠিক আছে, তো তুমি বলো ওভারঅল এখানে আছে তোমার 42 টাকা, তার মানে এখানেও 42 টাকা থাকবে, মানে 42 ইউনিট টাকা থাকবে, সেটা তো চেঞ্জ হবে না। তো এখানে দেখতে পাচ্ছ 7 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 42, 3 + 4 7, তাহলে 1 ইউনিটের ভ্যালু কী হবে? 6, তাহলে এই 3 ইউনিটের ভ্যালু কী হবে? 3 × 6 অর্থাৎ 18, এই 4 ইউনিটের ভ্যালু কী হবে? 4 × 6 মানে 24। ঠিক আছে, অর্থাৎ এই যে 3 আর 4-এর যে রেশিও ছিল, এটা ঠিক ছিল না, এটাকে আমরা ঠিক করলাম, এটা 18 আর 24 হবে। ঠিক আছে, অর্থাৎ আগে ছিল 17:25, এখন কত হয়ে গেল? 18:24। ঠিক আছে, তো তুমি বলো এখানে 1 টাকা বেড়েছে, 1 ইউনিট বেড়েছে, এখানে 1 ইউনিট কমেছে, কেন এটা হয়েছে? এটা হয়েছে এই কারণেই, কারণ বি একে টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে? এখানে আমাদের মতে 1 টাকা, অঙ্কে বলছে 5 টাকা। ঠিক আছে, তো 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, তাহলে ওভারঅল কত টাকা এখানে ছিল? 42 ইউনিট ছিল, কারণ এখানে বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ মানি ইন দ্য কোশ্চেন, অর্থাৎ টোটাল কত টাকা ছিল। তাহলে 42 ইউনিটের ভ্যালু কী হবে? 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, তাহলে 42 ইউনিটের ভ্যালু কী হবে? 5 × 42 হবে, অর্থাৎ 210 টাকা হবে। ক্লিয়ার হয়েছে? এভাবেও অঙ্কটাকে করতে পারো। আর যদি কেউ এক্স ধরে করতে চাও, তাহলে কী হবে? তুমি দেখতে পাচ্ছ এর কাছে ছিল 17x টাকা, এবার বি একে 5 টাকা দিয়েছে, ফলে এর সঙ্গে 5 টাকা যোগ হবে। বি এর কাছে ছিল 25x টাকা, বি একে 5 টাকা দিয়ে দিয়েছে, ফলে এর থেকে 5 টাকা কমে গেছে, নতুন রেশিও কী এসছে? 3:4। এখান থেকে তুমি দেখবে এক্সের ভ্যালু তোমার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্সের ভ্যালু কত বেরোচ্ছে? তোমার সেই 5ই বেরোবে। এক্সের ভ্যালু যখন 5 বেরোবে, আর ওভারঅল দেখতে পাচ্ছ 17x + 25x, তাহলে টোটাল টাকা কত ছিল? 42x টাকা ছিল। 42x মানে এক্সের ভ্যালু এখানে তুমি 5 বসিয়ে দাও, তুমি কত পাবে? 210 টাকা তুমি এখানেও পেয়ে যাবে। ঠিক আছে, এখানে অ্যান্সার তোমার 210 এসে যাবে। এই কোয়েশ্চেনটাকে তোমার সলভ করতে হবে জাস্ট। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটায়। আগের দিনই তোমাদের আমি র্যাশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার, মূলদ আর অমূলদ সংখ্যার ভিডিও দিয়েছি। ঠিক আছে, আমি দেখেছি, আমি যখনই তোমাদের প্রিভিয়াসে আলোচনা করি প্রচুর ভিউ হয়, আর যখন সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আমি যখন বেসিক থেকে করাই, তখন তোমরা কেউ দেখো না। ঠিক আছে, তো যারা দেখো তাদের সুবিধা হবে, যারা দেখো না তারা পস্তাবে। তো বলেছি যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস গিভেন বিলো ইজ এ র্যাশনাল নাম্বার, সেটা হচ্ছে র্যাশনাল নাম্বার। ঠিক আছে, তো এখানে উত্তর তোমাদের দেওয়া আছে, এটা কেন হচ্ছে উত্তর সেটা জেনে নাও। আমি নেক্সট দিন তোমাদের এটা ঢেকে রাখবো, আজকে ঢাকতে পারিনি। দেখো, কাকে 6 বার গুণ করলে 49 আসে? এখানে যে সংখ্যাটা থাকবে, কাকে 6 বার গুণ করলে, তো বুঝতে পারছো যে 49কে কারোরই 6 বারের গুণফল হিসেবে প্রকাশ করা যায় না। 49কে যা 7 × 7 করলে 49 হতে পারে, অর্থাৎ 49-এর স্কোয়ার রুট করা যায়। এখানে যদি 2 থাকতো 6-এর জায়গায়, তাহলে আমি এখানে এটা 49 হবে। এখানে যদি আমার 2 থাকতো, ঠিক আছে, এই 6-এর জায়গায় যদি এখানে যদি 2 থাকতো, তাহলে আমি বলতাম 7, এটা একটা র্যাশনাল নাম্বার। ঠিক আছে, ফলে এটা হতো। কাকে 6 বার গুণ করলে 81 পাওয়া যায়? কাউকেই 6 বার গুণ করলে 81 পাওয়া যায় না। 81 ক্ষেত্রে সেম 9 × 9 করলে পাওয়া যায়। সুতরাং 81-র ক্ষেত্রে যদি এখানে 2 থাকতো, তাহলে আমি বলতে পারতাম এটার উত্তর 9 হবে, এটা অ্যান্সার র্যাশনাল নাম্বার হতে পারতো, কিন্তু সেটা নেই এখানে, হবে না। কাকে 6 বার গুণ করলে 64 পাওয়া যায়? চলো করে দেখা যাক। 2 × 2 4, 4 × 2 কত হচ্ছে? 8, আবার 2 × 2 4, 4 × 2 8, তাহলে এখানে দেখো 8, এখানে দেখো 8, 8 × 8 করলে কত হয়? 64 হয়। অর্থাৎ 2কে 6 বার গুণ করলে 64 পাওয়া যায়, মানে এর একটা অ্যান্সার আসবে। এর অ্যান্সার কত আসবে? এর অ্যান্সার আসবে 2।
কত আসবে এর অ্যান্সার? অ্যান্সার আসবে 2। তার মানে এটার অ্যান্সার পাওয়া যেতে পারে, কিন্তু এগুলোর আর 36কেও তাই। 36কে যদি এখানে 6-এর বদলে 6-এর বদলে 2 থাকতো তাহলে আমরা বলতাম এর অ্যান্সার হবে 6, কারণ 6 × 6 করলে 36 পাওয়া যায়। কিন্তু এখানে যেহেতু 6 আছে, কোনো সংখ্যাকেই 6 বার গুণ করলে 36 পাওয়া যায় না, ফলে এর কোনো অ্যান্সার নেই, এটারও কোনো অ্যান্সার নেই, মানে অ্যান্সার এটারই আছে একমাত্র, ফলে এটাই হবে র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার তাকেই বলা হয়, তোমাদের আমি র্যাশনাল নাম্বারের পুরো ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, সেখানে ভীষণভাবে ডিসকাস করেছি, ঠিক আছে। আমি তোমাদের বলবো যে তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে দেখো র্যাশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার, মূলদ এবং অমূলদ সংখ্যা। র্যাশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে, সেইটার আমি টোটাল ডিটেলস ভিডিও দিয়েছি, তোমরা সেখানে লিঙ্ক দিয়ে ওটা দেখে নাও একবার, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এটা তো আলোচনা চলছে, এর মধ্যে ওটা করা সম্ভব নয়, ওখানে লিঙ্ক দিয়ে আলাদা করে দিয়ে দিয়েছি। প্রথম কমেন্টটা ফলো করবো সবসময় আমার ভিডিওর, ওই কমেন্টে সব লিঙ্ক থাকে। নেক্সট পরেরটায় চলো। আচ্ছা, পরের অঙ্ক কী বলেছে দেখো, বলেছে একজন কম্পিউটার গেম ইন এ কম্পিউটার গেম এ বিল্ডার ক্যান বিল্ড এ ওয়াল ইন 10 আওয়ার্স। মানে একজন গঠনকারী মানে বিল্ডার, সে কী করতে পারে, সে 10 ঘন্টায় একটা দেয়াল তৈরি করতে পারে, ঠিক আছে। এবং একজন ধ্বংসকারী ডেস্ট্রয়ার ক্যান ডেমোলিশ আর সাচ আ ওয়াল কমপ্লিটলি ইন 14 আওয়ার্স। কিন্তু একজন ডেস্ট্রয়ার মানে যে ধ্বংসকারী, সে কী করতে পারে, 14 ঘন্টায় ওই দেয়ালটা ভেঙে ফেলতে পারে। ভালো করে বোঝো, একজন বিল্ডার সে তৈরি করছে, একজন ডেস্ট্রয়ার মানে ধ্বংসকারী সে ধ্বংস করছে, ঠিক আছে। তা আমরা কী করবো, এলসিএম দেবো, কত হচ্ছে 70, অর্থাৎ টোটাল দেয়ালটা হচ্ছে 70 ইউনিটের। তো বিল্ডার যে গঠনকারী গ বলে আমি লিখে দিচ্ছি, আর ধ্বংসকারী আমি ধ বলে লিখছি। যিনি গঠনকারী সে 10 ঘন্টায় 70 ইউনিট দেয়াল তৈরি করে, তাহলে 1 ঘন্টায় কত ইউনিট তৈরি করবে, 7 ইউনিট। যে ধ্বংসকারী সে 14 ঘন্টায় 70 ইউনিট দেয়াল ভেঙে ফেলতে পারে, তাহলে 1 ঘন্টায় সে 5 ইউনিট দেয়াল ভেঙে ফেলবে। এবার বলছে বোথ দ্য বিল্ডার্স অ্যান্ড দ্য ডেস্ট্রয়ার উইল ইনিশিয়ালি ওয়ার্ক টুগেদার। তারা একসঙ্গে কাজ করছে, ঠিক আছে। তাহলে তুমি বলো, এ 1 ঘন্টায় 7 ইউনিট দেয়াল গঠন করে, এ 1 ঘন্টায় 5 ইউনিট দেয়াল ভেঙে ফেলে, তাহলে দুজনে মিলে একসঙ্গে কত ইউনিট কাজ করবে, 7 - 5 অর্থাৎ 2 ইউনিট কাজ করবে। দুজনে 1 ঘন্টায় কত ইউনিট কাজ করবে, 2 ইউনিট কাজ করবে, ঠিক আছে। তো এইভাবে তারা 7 ঘন্টা কাজ করার পর ডেস্ট্রয়ার ওয়াজ টেকেন আউট, ডেস্ট্রয়ারকে বের করে দেওয়া হলো, অর্থাৎ ডেস্ট্রয়ারকে বাদ দিয়ে দেওয়া হলো। ডেস্ট্রয়ার আর কাজ করছে না, ধ্বংসকারী আজ কাজ করছে না। তাই তুমি বলো, 1 ঘন্টায় যদি 2 ইউনিট দেয়াল তৈরি করে, তাহলে 7 ঘন্টায় কত ইউনিট দেয়াল তৈরি করবে, 14 ইউনিট দেয়াল তৈরি করবে। এই 14 ইউনিট কাজ করে ডেস্ট্রয়ার আর নেই, ডেস্ট্রয়ারকে বের করে দেওয়া হয়েছে, এখন গঠনকারী খালি কাজ করছে, যে গঠন করছে তৈরি করছে সে খালি কাজ করছে। তাহলে কাজ বাকি আছে কত, 70 আর 14 বিয়োগ করলে কত হচ্ছে, 56 ইউনিট কাজ বাকি আছে। এই 56 ইউনিট কাজ তৈরি করবে কে, যে গঠন করছে, সে 1 ঘন্টায় 7 ইউনিট কাজ করে, তাহলে 7 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, 56 ইউনিট কাজ করতে তার কতক্ষণ সময় লাগবে, 8 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এবার বলেছে হোয়াট ইজ দ্য টোটাল টাইম জিজ্ঞেস করেছে, তাহলে তুমি বলো যে বাকি কাজটা বিল্ডার অর্থাৎ গঠনকারী 8 ঘন্টায় করছে, আর এর আগেও সে 7 ঘন্টা কাজ করেছে, তো টোটাল তার কত টাইম লাগবে, 8 + 7 অর্থাৎ 15 ঘন্টা তার টাইম লাগবে। দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। নেক্সট পয়েন্টটায় চলো। আচ্ছা, এটা পরিমিতির প্রশ্ন। কি বলেছে, বলেছে একটা বড় গোল আছে, গোলাকার একটা বল আছে, সলিড বল, ঠিক আছে, তার মধ্যে কোনো ফাঁকা নেই। এই যে সলিড স্পেরিক্যাল মেটাল বল, স্পেরিক্যাল মানে কি গোলক, ঠিক আছে, পৃথিবীর মতো একটা গোলাকার কি আছে, একটা বল আছে, ঠিক আছে। এই বলটার ডায়ামিটার মানে ব্যাস, ডায়ামিটার মানে কি ব্যাস, ব্যাস কত বলেছে, 72 সেন্টিমিটার। তাহলে তুমি বলো আমাদের ব্যাসার্ধ লাগে, ব্যাস যদি 72 হয়, আমি লিখেই করে দিচ্ছি তোমাদের, অনেকে ইংরাজি বলে সমস্যা হচ্ছে, পরীক্ষার সময় কিন্তু লিখবে টিপবে না। ব্যাস যদি 72 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধের অর্ধেক হবে, অর্থাৎ 72/2, ঠিক আছে। মানে কী হবে, তোমাদের 36 হয়ে যাবে, ঠিক আছে। দেখে নেবে পরিমিতির অঙ্কে একক সব সেম আছে কিনা, এখানে সেমি আছে, এখানেও সেমি আছে, এখানেও সেমি আছে, ওকে, নো প্রবলেম। তো ব্যাসার্ধ হচ্ছে তোমাদের 36 সেন্টিমিটার। কত হচ্ছে ব্যাসার্ধ, 36 সেন্টিমিটার। আমরা গোলকের যে আয়তন সেটা সমান কী জানি, আমরা গোলকের আয়তন সমান জানি 4/3 × π/r³ এই আমাদের গোলকের আয়তন জানি, ঠিক আছে। গোলকের আয়তন আমরা এই জানি। আয়তন মানে কি, এর মধ্যে কতটা পদার্থ আছে, সেই পদার্থটাকে কী করা হচ্ছে, গলানো হচ্ছে, মেল্টেড, গলানো হচ্ছে। এবং রিকাস্ট মানে আবার পুনরায় কী তৈরি করা হয়েছে, সলিড স্মল কোন তৈরি করা হয়েছে। কোন কেমন হয় দেখতে, কোন এরকম হয় দেখতে, টোপর, বরের টোপর দেখেছো তো ছোটোবেলায়, আমি কোন বুঝতে পারতাম না, তো আমাদের টিচার বলতেন বরের টোপর, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের কোন। কোন মানে কি শঙ্কু, কোন মানে কি শঙ্কু। এটা হচ্ছে তোমাদের গোলক, গোলক মানে হচ্ছে স্ফেয়ার, যেখানে ফেরিক্যাল বল লেখা আছে, আর সিওএনই কোন মানে কি শঙ্কু, ঠিক আছে। তোমাদের আমি ইংরাজিতে কেন অঙ্ক করাচ্ছি, দেখো ইংরাজিতে অঙ্ক আমি করাচ্ছি না, এগুলো শিফটের প্রশ্ন, শিফটে না থাকলে আমি এগুলোকে বাংলাতেই করাতাম, কিছু করার ছিল না, ঠিক আছে।
কিন্তু এগুলোর এত কোশ্চেনের বাংলা করা সত্যি সম্ভব নয়, তাহলে বাংলা করতে গিয়ে পরীক্ষা চলে আসবে, তোমাদের প্র্যাকটিস হবে না, ঠিক আছে? ওই জন্য আমি চেষ্টা করছি তোমাদের বাংলা একদম থরলি আলোচনা করে দিতে। এই কোণ তৈরি করা হয়েছে, অর্থাৎ গোলক গলিয়ে কোণ তৈরি করা হয়েছে। তো কতগুলো কোণ এভাবে তৈরি হতে পারে এই এতটা আয়তনের গোলক দিয়ে? এই যে আয়তনটা আমি লিখেছি, এই এতটা আয়তনের মানে এতটা পদার্থ গোলক দিয়ে কতগুলো শঙ্কু তৈরি হতে পারে সেটা তোমাদের জিজ্ঞেস করেছে। যেখানে শঙ্কুর ব্যাস দেওয়া রয়েছে, শঙ্কুর ব্যাস কত দেওয়া রয়েছে? শঙ্কুর ব্যাস দেওয়া রয়েছে 6 মিটার। শঙ্কুর ব্যাস যদি 6 মিটার হয়, তুমি বলো ব্যাসার্ধ কত হবে? এর অর্ধেক হবে, এর অর্ধেক হবে, অর্থাৎ 3 হবে। 6 সেন্টিমিটার যদি হয় তাহলে এর কী হবে? এর 3 সেন্টিমিটার হবে, ঠিক আছে? রিয়েলি সরি, এর কী হবে? এর তোমার 3 সেন্টিমিটার হবে। ক্লিয়ার হয়েছে? 3 সেন্টিমিটার হবে, ওকে? এটা এর। আর বলেছে এর উচ্চতা, শঙ্কুর হাইট কত বলেছে? শঙ্কুর হাইট বলেছে 6 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা ফর্মুলা কী জানি? আমরা জানি 1/3 ইন্টু পাই ইন্টু r² h, এই আমরা জানি, ঠিক আছে? 1/3 ইন্টু পাই ইন্টু r² h, এই আমরা জানি। তাই দুদিকে হয়েছে। এবার এটা একটা শঙ্কুর আয়তন এইটা, এরকম কতগুলো শঙ্কু তৈরি করা যাবে? ধরে নিচ্ছি এরকম এক্সটি শঙ্কু তৈরি করা যাবে, ঠিক আছে? এটাই জিজ্ঞেস করছি এক্সের ভ্যালু কত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাই তো ফার্স্টই কেটে যাচ্ছে, এই 3 কেটে যাচ্ছে। এবার বাকি আছে এই, তো 4 ইন্টু r³ r³ মানে কি? আর মানে হচ্ছে এখানে 36, এই যে 36, তাহলে 36 ইন্টু 36 ইন্টু 36, খবরদার 36 কিউব করতে যাবে না, কারণ 36 সব কেটে যাবে। আর এখানে তোমাদের কী আছে? r² মানে কি? এইটা ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে কত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ? 3 কিউব, 3 ইন্টু 3, আর এইচ তোমাদের কী বলেছে? 6, ঠিক আছে? এরকম কতগুলো তৈরি করা যাবে? এক্সটি তৈরি করা যাবে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এখানে 3 9, তাই তো? 4 নং 36, তো এখানে 4 একটা এলো, 6 দিয়ে আবার একটা 36কে কাটছে, তো 6 একটা এলো। তাহলে বেসিক্যালি এখানে কতগুলো তৈরি করা যাবে? 4 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 36 তোমাদের হবে, আর লাস্টে কী থাকবে? একটা এক্স থাকবে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে 4 4 16, 6 16 96, 96 ইন্টু 6 করলে লাস্টে 6 আসবে। যে অপশানটা লাস্টে 6 আছে সেটা উত্তর হবে। তো তুমি দেখতে পাচ্ছি একটারই লাস্টে 6 আছে, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? এখানে তাহলে 34 56 এখানে উত্তর হবে। ইউনিট ডিজিট দিয়ে করলাম এটা, ঠিক আছে? কী করলাম আমরা? দেখো 6 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু 4 মানে 4 ইন্টু 4 মানে 16, 16 6, 6 ইন্টু 6 মানে 36, 36 ইন্টু 6 মানে লাস্টে তো 6ই আসবে। যে উত্তরটা বেরোবে তার ইউনিট ডিজিট কী হবে? 6 আসবে। তো একটারই লাস্টে 6 আছে, এটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? আমরা কখনোই এটার গুণ করতে যাব না, এই তোমাদের উত্তর হবে। একদম ভেঙে কিন্তু বললাম। নেক্সট পয়েন্টটা চলো। একটার পর একটা কঠিন অঙ্ক, এটাও কঠিন অঙ্ক, ঠিক আছে? অ্যাভারেজের ওপর কঠিন অঙ্ক। কী বলেছে? যারা ইংরেজি পড়তে পারবে তারা করার চেষ্টা করো, যারা পড়তে পারবে তার জন্য বাংলা। এখানে বলেছে যে 25 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? টোটাল স্টুডেন্ট মানে ছাত্র কতজন? ছাত্র হচ্ছে তোমাদের 25 জন। একটু ভালো করে লিখি, এ হচ্ছে তোমাদের ছাত্র, এ হচ্ছে ছাত্রের গড়, ঠিক আছে? এই হচ্ছে ছাত্র, এই হচ্ছে ছাত্রের গড়। তো বলছে যে ছাত্র ছিল 25, গড় ছিল 29। একজন ছাত্র বেরিয়ে যাচ্ছে, ধরো এক্স যার নাম, সে বেরিয়ে যাচ্ছে। এর ফলে এই গড়টা বেড়ে যাচ্ছে, বেড়ে কত হচ্ছে? 29.5 হচ্ছে। তার মানে এই 25, এই যে 25 জনের গড়, এই যে 29 ছিল, এটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে কেন? কারণ এই যে এক্স ছিল, সে কিছু নিয়ে রেখেছিল, সে বেরিয়ে যাওয়াতে কী হচ্ছে? যেটা সে নিয়ে রেখেছিল ওটা এই বাকি 24 জন, কারণ এক্স বেরিয়ে গেলে এখন তো 24 জন আছে, 24 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ও 0.5 ইন্টু 24 এত নাম্বার নিয়ে রেখেছিল, অর্থাৎ 12 মার্কস ও নিয়ে রেখেছিল। এক্স বেরিয়ে যাওয়াতে কী হচ্ছে? এই যে এক্সটা 12 মার্কস এক্স নিয়ে রেখেছিল, এই 12 মার্কস কী হচ্ছে? 0.5 করে 24 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, এবং ডিস্ট্রিবিউট হওয়ার ফলে কী হচ্ছে? এই গড়টা 0.5 করে বেড়ে যাচ্ছে। 0.5 করে ডিস্ট্রিবিউট হওয়া মানে কি? 24 জনের প্রত্যেকে 0.5 করে পাচ্ছে, আর প্রত্যেকে যা পায় তাকেই আমরা গড় বলি। ওই জন্য 29 আগে ছিল, এখন 0.5 প্রত্যেকের সঙ্গে যোগ হচ্ছে বলে 0.5 মার্কস বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো তুমি বলো তাহলে এক্সের অ্যাকচুয়াল মার্কস কত ছিল? এক্সের মার্কস 29 মাইনাস 12 ছিল, অর্থাৎ এক্সের মার্কস ছিল 17। এই 17 মার্কস নিয়ে ও যখন গ্রুপে এসেছিল, তখন গ্রুপের সবাই ওকে কী করেছিল? এই 12 করে 12 দিয়েছিল। এই 12 দেওয়ার ফলে প্রত্যেকের মার্কস 0.5 করে কম ছিল, অর্থাৎ আগে 29 ছিল। ও বেরিয়ে যাওয়ার ফলে ওই 0.5 মার্কস প্রত্যেকের মধ্যে আবার ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে 29.5 হয়ে যাচ্ছে প্রত্যেকের, ঠিক আছে? তার মানে এক্সের মার্কস কত ছিল? এক্সের মার্কস ছিল 17। এটুকু বোঝা গেছে। এবার দেখো এক্স বেরিয়ে গিয়েও থামেনি, হয়েছে কি? ওয়াই আবার ঢুকেছে, আরেকজন ঢুকছে। এই যে বলছে অ্যানাদার স্টুডেন্ট কেম ইন অ্যাজ এ রেজাল্ট হুইচ অফ
অফ হুইচ অ্যাভারেজ মার্কস অফ দ্য গ্রুপ ড্রপড বাই 28.8। এবং এর ফলে কী হয়েছে, আবার মার্কস কমে গেছে, গড় মার্কস আবার কমে গেছে, কমে গিয়ে কত হয়েছে 28.8 হয়ে গেছে। অর্থাৎ যেটা এক্স বেরিয়ে যাওয়ার ফলে 29.5 হয়েছিল, সেটা ওয়াই ঢোকার ফলে কী হয়েছে 28.8 হয়ে গেছে। তো তুমি একটা কথা আমাকে আবার বলো যে এই যে 28.8 হচ্ছে, তার মানে ওয়াই এই 29.5 থেকে কিছু একটা নিয়ে নিচ্ছে। কত নিচ্ছে? 0.7 নিয়ে নিচ্ছে, 0.7 নিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, 0.7 করে প্রত্যেকের কাছ থেকে নিচ্ছে। তাহলে টোটালও কত নিচ্ছে দেখতে পাচ্ছ, 0.7 ইন্টু 24, টোটালও কত নিচ্ছে তাহলে দেখতে পাচ্ছ 16.8 মার্কসও নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে 16.8 মার্কস নেওয়ার ফলেই কিন্তু ওর 28.8 দাঁড়াচ্ছে। গড় মার্কস মানে কি, ওয়াইয়েরও কিন্তু মার্কস এখন 28.8। এখন দেখো এক্স বেরিয়ে যাওয়ার ফলে 24 জন ছিল, ওয়াই ঢোকার ফলে তো 25 হলো, 25 জনের গড় মার্কস 28.8 হয়ে গেল। মানে কি, ওয়াইয়েরও গড় মার্কস কিন্তু 28.8, কিন্তু ওয়াইয়ের গড় মার্কস 28.8 কেন হচ্ছে, 29.5 থেকে কমে যাচ্ছে। অর্থাৎ ও 0.7 করে প্রত্যেকের কাছ থেকে নিয়ে নিচ্ছে, অর্থাৎ ও 16.8 নেওয়ার ফলে ওর গড় মার্কস 28.8 দাঁড়াচ্ছে। মানে ওয়াইয়ের অ্যাকচুয়াল মার্কস কত ছিল, যার ফলে ওকে 16.8 নিয়ে 28.8 করতে হচ্ছে, ছিল হচ্ছে তোমার 12। তাহলে ওয়াইয়ের মার্কস ছিল 12, ওয়াইয়ের অ্যাকচুয়াল মার্কস ও পেয়েছে 12, কিন্তু প্রত্যেকের কাছ থেকে বলছে ভাই দে, আমাকে 0.7 দে, আমাকে 0.7 দে, এই করে করে ও মার্কস বাড়াচ্ছে। বাড়াতে 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 ও দেখছে ও যদি 16.8 নিতে পারে তাহলেই ওর মার্কস 28.8 হয়ে দাঁড়াচ্ছে। তাহলে ওর অ্যাকচুয়াল মার্কস কত ছিল, 12 ছিল। তাহলে ওয়াইয়ের মার্কস ছিল 12 আর এক্সের মার্কস ছিল 17। তাহলে টোটাল মার্কস হচ্ছে ওয়াই আর এক্সের কত, 19, মানে 29, সরি 19 না 29। তো তোমাদের বলেছে এদের দুজনের গড় কত, ওয়াই আর এক্সের মার্কসের গড় কত, একে 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে 14.5। অ্যান্সার এখানে কী হবে 14.5, এখানে তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, খুবই ভালো অঙ্ক ছিল। নেক্সট চলো পরের অঙ্কে। পরের অঙ্ক কী বলেছে দেখো, বলেছে ইন আ পাইপ এ ক্যান ফিল আ সিস্টার্ন ইন 35 আওয়ার্স। অর্থাৎ একটা পাইপ আছে এ, যে কী করতে পারে 35 ঘন্টায় একটা সিস্টার্ন মানে একটা চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে। সিস্টার্ন মানে কি চৌবাচ্চা, ঠিক আছে, একটা চৌবাচ্চাকে কী করতে পারে ও পূর্ণ করতে পারে কত ঘন্টায়, 35 ঘন্টায়। যেখানে পাইপ বি কী করতে পারে, বের করে দিতে পারে, এ করছে ভর্তি আর এ করছে বের, কত ঘন্টায় বের করতে পারে, এ 40 ঘন্টায় বের করে দিতে পারে। এই তোমাদের বলেছে। তারপর কি বলেছে, যদি দুটো পাইপকে একসঙ্গেই কাজ করতে বলা হয় যখন চৌবাচ্চাটা এমটি ছিল, অর্থাৎ খালি ছিল, চৌবাচ্চাটা কী ছিল, খালি ছিল। তো তুমি আমাকে একটা কথা বলো, 35 আর 40-এর এলসিএম কত হবে? 35 আর 40-এর এলসিএম কত হবে তোমাদের, 7 × 8 × 5, তাই তো? তো 8 × 5 = 40 × 7, তার মানে 7 × 4 = 28, অর্থাৎ 280। ঠিক আছে, কত হচ্ছে তোমাদের 280। তাহলে 35 আর তোমাদের 40-এ এলসিএম কত হচ্ছে 280, অর্থাৎ টোটাল যে ইউনিটটা ছিল সেটা হচ্ছে তোমাদের 280 ইউনিট ছিল। কত ছিল তোমাদের, 280 ইউনিট ছিল। ওকে, চৌবাচ্চা কত জল ধরে, 280 ইউনিট জল ধরে। তাহলে তুমি বলো 35 ঘন্টায় এ 280 ইউনিট ফিল করে, তাহলে 1 ঘন্টায় কত ইউনিট ফিল করবে, 280/35। ঠিক আছে, 280/35 মানে কি দেখতে পাচ্ছ তোমাদের 8 ইউনিট ফিল করে। ঠিক আছে, আর 40 ঘন্টায় বি কী করে, 280 ইউনিট ফাঁকা করে দেয়। তাহলে 1 ঘন্টায় কত ফাঁকা করবে দেখতে পাচ্ছ, 7 ইউনিট ফাঁকা করবে। এ করছে ভর্তি, এ করছে খালি। তাহলে দুজনকে যদি একসঙ্গে কাজ করতে দেওয়া হয়, তাহলে কতক্ষণে 1 ঘন্টায় কত ইউনিট ফিল করবে, 1 ঘন্টায় 1 ইউনিট ফিল করবে, 1 ইউনিট পার 1 আওয়ার। 1 ঘন্টায় কত ইউনিট ফিল করবে, 1 ঘন্টায় 1 ইউনিটও ফিল করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, 1 ঘন্টায় কী করবে, 1 ইউনিট ফিল করবে। ওকে, এবার কি বলছে তাকে, এবার বলছে যে বাট দ্য আউটলেট পাইপ ইজ ক্লোজড, কিন্তু আউটলেট পাইপটাকে কী করে দেওয়া হলো, ক্লোজ করে দেওয়া হলো। ঠিক আছে, হোয়েন দ্য সিস্টার্ন ইজ 3/5, যখন সিস্টার্নের যেটা ভর্তি হয়েছে 3/5 অংশ ভর্তি হয়েছে। ঠিক আছে, তুমি বলো 280 ইউনিটের 3/5 মানে কত? বলছে যখন চৌবাচ্চা 3/5 অংশ ভর্তি হয়েছে তখন সিস্টার্নটাকে যে খালি করার যে পাইপ ছিল তার সেই পাইপটাকে কী করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে 280 3/5 মানে কত, এখানে 5 আর এখানে তোমাদের হচ্ছে কত 6, তাই তো 56। তো 56 মানে হচ্ছে তোমাদের 6 × 3 = 18, 8 হাতে হলো 1, 5 × 3 = 15, 1 16, অর্থাৎ 168 ইউনিট যখন ভর্তি হয়েছে তখন সিস্টার্নটাকে কী করে দেওয়া হয়েছে, সিস্টার্ন না মানে যে ভর্তি করার পাইপটাকে খুলে রেখে খালি করার পাইপটাকে কী করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এবার তোমাদের কি বলছে, তাহলে 280 থেকে
আমি যদি 168 বাদ দিয়ে দিই তাহলে বাকি কতটা আছে? বাকি আছে তুমি দেখতে পাচ্ছ 2, 6 রাখে 7, তার মানে 1 112 ইউনিট এখনও কিন্তু আছে। তোমাদের বলেছি সিস্টেমটা ভর্তি হতে কত সময় নেবে। তো তুমি আমাকে একটা জিনিস বলো, এই 1 ঘন্টায় এরা দেখতে পাচ্ছ এরা 1 ঘন্টায় 1 ইউনিট ফিল করে, তাহলে 168 ইউনিট ফিল করতে কত সময় লাগবে? 168 মিনিট সময় লেগেছে, মানে 168 আওয়ার সময় লেগেছে, কারণ এখানে সব আওয়ারে চলছে। 1 ইউনিট এরা 1 ঘন্টায় ফিল করে, তাহলে 168 ইউনিট নির্ঘাত এরা 168 আওয়ারে ফিল করবে। ঠিক আছে, এটা গেল। আর বাকি আছে কত ইউনিট? 112 ইউনিট। 112 ইউনিট এবার কে ফিল করবে? যে ভর্তি করছে সে ফিল করবে। সে 8 ইউনিট 1 ঘন্টায় ফিল করে, তাহলে 112 ইউনিট ফিল করতে তার কত সময় লাগবে? এ কী করে? এ 8 ইউনিট 1 ঘন্টায় ফিল করে, তাহলে 112 ইউনিট ফিল করতে কত সময় লাগবে? 112/8, দেখতে পাচ্ছ 8 1 8, তার মানে 32, তার মানে 8 4 32, অর্থাৎ এখানে ওর টাইম লাগছে 14 ঘন্টা। আর আগে 168 ইউনিট কাজ হয়ে গেছে 168 আওয়ারে, মানে টোটাল টাইম কত লাগছে? দেখতে পাচ্ছ 8 8 4 12 2, হাতে হলো 1, 6 রেখে 7 রেখে 8, 182 আওয়ার টাইম লাগছে। এই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, কত অ্যান্সার হবে? 182 আওয়ার তোমাদের টাইম লাগবে। ওকে, তো এই তোমাদের আজকে অঙ্ক ছিল। ঠিক আছে, এখান থেকে আরও কিছু অঙ্ক আছে, এটার মধ্যে বাদ থেকে গেল। নেক্সট তোমাদের যে ভিডিও আনবো তাতে আমি তোমাদের সেটা করিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।